কাল্পনিক প্রেজেন্টস কণ্ঠচোর। আজকে শুনছেন দেবদুলাল কুণ্ডুর কলমে কায়াহীন কাঞ্চন। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা কর্কট রোগের কারণ। এই গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের জন্য। দেখে তো মনে হচ্ছে লোহার রড দিয়ে মাথাটা থেতলে দেওয়া হয়েছে। গভীর মনোযোগের সঙ্গে খুঁটিয়ে দেখে প্রতাপ বলল, প্রতাপ আমার শালা। ওর পুরো নাম প্রতাপাদিত্য জানা। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বোটানিতে পিএইচডি করে চাকরির পরীক্ষা দিচ্ছে। এই তো গত বছর প্রফেসর বোসের মৃত্যু রহস্য উদ্ঘাটন করার পর প্রতাপ এখন বেশ ফেমাস। আমি দয়াময় মান্না, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পদস্থ অফিসার। চাকরির শেষ প্রান্তে পৌঁছে আমার ভেতরে একটা ল্যাথার্জিক ভাব এসেছে। মাথাটা ঠিকঠাক খেলে না। রিয়ারেসের জন্য আবেদন করেছি, কিন্তু ডিপার্টমেন্ট আমাকে কিছুতেই ছাড়তে চাইছে না। এদিন ডিপার্টমেন্ট থেকে ফোন পেয়েই 7 সকালে সোদপুর ঘোলা রোডের ধারে সরকার পাড়ার বসাক বাড়িতে ছুটে আসতে হয়েছে আমাকে। প্রতাপকেও ধরে নিয়ে এসেছে। মৃত ব্যক্তির নাম রঞ্জন বসাক, বয়স 60-এর কাছাকাছি। ডেড বডিটা প্রথম কার নজরে এসেছিল জিজ্ঞেস করলাম আমি। প্রতাপ মোবাইলে রেকর্ডিং চালু করলো। পাশে দাঁড়ানো টাক মাথার মাঝ বয়সী ভদ্রলোক ধরা গলায় বললেন, গনু ওকে প্রথম এভাবে দেখে চিৎকার করে ওঠে। আপনি? আমি অঞ্জন বসাক, মৃতের ভাই। আপনারা ক ভাই? আগে আমরা 2 ভাই। কি করেন আপনি? রেলের গ্রুপ বিয়ের একটা চাকরি করি। আপনার বয়সটা জানতে পারি? 50-55-এর আশেপাশে হবে। কাল রাতে অস্বাভাবিক কোনো শব্দ বা চিৎকার শোনেননি? আসলে আমি কাল ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম, তাই। ঘুমের ওষুধ কি রোজই চলে? রোজ নয়, ঘুম না এলে ডাক্তারের নির্দেশে খেতে হয় আর কি। আর কে কে আছেন পরিবারে? পরিবারের 7 জন মোট। দাদা, আমি, আমার স্ত্রী, আমার ছেলে, ছেলের বউ, গনু আর রমা মাসি। গনু কে? ওর ভালো নাম হচ্ছে গণেশ, আমাদের বাড়ির সর্বক্ষণের পরিচারক। আর রমা মাসি? আমাদের রান্না আর ঘরে বাড়ির সব কাজ করে। এ বাড়িতেই থাকে। আপনার দাদা বিয়ে করেননি? তা করেছিলেন, তবে বছর 20 আগে বৌদি ক্যান্সারে মারা যান। তার ছেলে মেয়ে? দাদা নিঃসন্তান ছিলেন। বডিটা খাটের ওপর নিথরভাবে পড়ে আছে। চেহারায় 2 ভাইয়ের যথেষ্ট মিল। চোখ দুটো পোজা, মাথাটা কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে যেন। ফটোগ্রাফার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তুলতে ব্যস্ত। একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নিয়ে এসেছিলাম আমরা। সে সবার আঙুলের ছাপ নিচ্ছে। ডেড বডির মাথার কাছে বিছানার ওপর একটা ডায়েরি পাওয়া গেল। প্রতাপ ডায়েরির পাতা উল্টে পাল্টে দেখল। আপনার দাদা ডায়েরি লিখতেন, জানতেন আপনি? বৌদি মারা যাওয়ার পর দাদা বড় একা হয়ে গেছিলেন, তাই এসব নিয়েই থাকতেন। অঞ্জনবাবু বললেন। প্রতাপের 2 চোখ সারা ঘর ঘুরছিল। চারদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো। দরজা দিয়ে ঢুকে বাঁ দিকে একটা সিঙ্গেল খাট, ডান দিকে একটা আলনা, আর তার ঠিক পাশেই বইয়ে ঠাসা একটা দেওয়াল আলমারি। আলমারির উপর 2টো বাঁধানো ছবি। অঞ্জনবাবুর কাছেই জানতে পারলাম একটা ছবি ওনাদের বাবা মায়ের, অন্যটি রঞ্জনবাবু ও তার স্ত্রীর। কি করতেন আপনার দাদা? নেভিতে কাজ করতেন। বৌদি মারা যাওয়ার পর সব ছেড়ে দিয়েছেন। তাহলে সমস্ত সম্পত্তির অধিকারী তো এখন আপনিই নাকি? প্রতাপ বলল। অঞ্জনবাবু মাথা নিচু করে রইলেন। আমি কি আলমারিটা একটু দেখতে পারি? সানন্দে। আমি চাই আমার দাদার হত্যাকারী সাজা পাক। আলমারিটাও লন্ডভন্ড করা হয়েছে। মোটা মোটা রেক্সিনে বাঁধানো বইগুলো এলোমেলো। প্রতাপ একটা জিনিস লক্ষ্য করল। বইগুলোর উপরে স্বর্ণাক্ষরে লেখা আমার কাঞ্চন। অঞ্জনবাবু, আপনার দাদার স্ত্রীর নামটা কি? বৌদির নাম ছিল কাঞ্চনমালা।
বইগুলো নেড়ে চেড়ে দেখল প্রতাপ, তারপর বলল, ডায়েরি আর আলমারির এই বইটা আমি আমার সঙ্গে নিতে চাই, তদন্তের স্বার্থে। আচ্ছা, আপনার দাদা কি রোজই দরজা খুলে ঘুমোতেন? হ্যাঁ, প্রায়শই। চলুন, ঘরগুলো একটু ঘুরিয়ে দেখাবেন আমাদের। উপর নিচ মিলিয়ে মোট 6টা ঘর, উপরে 3টে, নিচে 3টে। কাঠা চারেক জমির উপর বাড়িটা তৈরি। সামনে এক চিলতে উঠোন। একেবারে দক্ষিণ দিকের ঘরে থাকতেন রঞ্জনবাবু, তার পাশে একটা রান্নাঘর। রাতে রমা মাসি এ ঘরেই থাকে, তার পাশের ঘরে থাকে গনু। সামনে গ্রিল দেওয়া বারান্দা। গনুর ঘরের পাশে সিঁড়ি, সিঁড়ির নিচে বাথরুম। উপরের একটা ঘরে থাকেন অঞ্জনবাবুরা, স্বামী স্ত্রী। অন্যটাতে অঞ্জনবাবুর ছেলে বৌমা। বাকি একটা ঘর ফাঁকা পড়ে থাকে। প্রতাপ ঘরগুলো ঘুরে দেখল, অঞ্জনবাবুর ঘরে টেবিলের ওপর এক পাতা ঘুমের ওষুধ। প্রতাপ পাতাটা হাতে তুলে নিয়ে দেখল, পাতাতে 9টা ওষুধ আছে। তার মানে একটা ওষুধ কাল রাতে খাওয়া হয়েছে। ওপরে নিচে সমস্ত ঘরগুলো ঘুরে দেখল প্রতাপ। ওয়াশরুমগুলো বাদ পড়ল না। নিচের ওয়াশরুম থেকে সে একটা শাবল আবিষ্কার করল। শাবলের গায়ে রক্তের ছিটে লেগে আছে। শাবলটা বাথরুমে গেল কি করে? কেন, শাবলটা কোথায় থাকে? সিঁড়ির নিচে থাকে। প্রতাপ বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখল, আর সেই সময় আরো কয়েকটা জিনিস সংগ্রহ করল। এবারে একে একে সকলের বয়ান নেওয়া শুরু হলো। প্রথমে ডাকা হলো গনুকে। বয়স 50-এর কাছাকাছি, মাথায় কাঁচা পাকা চুল, 2 চোখের তারায় ভয়। আপনার নাম কি? গণেশ বর্মন বাবু, আপনার বাড়ি? মুর্শিদাবাদ। কত বছর আছেন এখানে? তা বছর 10 তো হবে। তাছাড়া ওনার শ্বশুর বাড়ির পাশেই তো আমার বাড়ি ছিল। তাই? তা দেশের বাড়িতে কে কে আছে আপনার? বউ, বেটা, বেটার বউ সবাই আছে বাবু। আপনি তো প্রথম দেখেছিলেন না? তা কি দেখলেন একটু সংক্ষেপে বলুন তো দেখি। গনু যা বলল তা আগেই আমরা অঞ্জনবাবুর মুখ থেকে শুনেছি। এবার ডাকা হলো অঞ্জনবাবুর ছেলে অনিককে। আপনি কি করেন? একটা প্রাইভেট ফার্মে আছি। থানায় ফোনটা তো আপনিই করেছিলেন, তাই তো? নাকি ভুল বলছি? আপনি কখন জানতে পারলেন উনি মারা গেছেন? মর্নিং ওয়াক সেরে ফেরার পর। মর্নিং ওয়াকে কটার সময় গেছিলেন? ওই মোটামুটি ভোর 4টে নাগাদ হবে। ফিরলেন কটায়? তখন প্রায় 5:30। ফিরে দেখলাম বাড়িতে শোরগোল পড়ে গেছে। কাউকে সন্দেহ হয়? না, বাড়ির ওষুধপত্র সব তো আপনি এনে দিতেন। কি ওষুধ চলতো আপনার জ্যাঠার? ওই একটা সুগারের ওষুধ খেতে। গনুকে আপনার কেমন মনে হয়? গনু কাকা বেশ বিশ্বস্ত। ওকে তো জ্যাঠামশাই বাড়িতে এনেছিলেন। আসলে উনি জেঠিমার দেশের বাড়ির লোক। রঞ্জনবাবু কি কোথাও টাকা পাঠাতেন? কোনো মানি অর্ডার বা এই ব্যাপারে কিছু জানা আছে আপনার? হ্যাঁ, আমাকে 2-1বার মানি অর্ডার করতে দিয়েছিলেন। কাকে মানি অর্ডার পাঠাতেন জানতে চাননি? একবার জিজ্ঞাসা করেছিলাম, বলেছিলেন ছেলেবেলার এক অভাবী বন্ধু। গতকাল মা মেডিকেল হল থেকে 2 পাতা ওষুধ কিনেছিলেন, তাই তো? কার জন্যে? বাবাকে দিয়েছিলাম। অনিকবাবু, আপনার ডান হাতের তর্জনীটা কাটলো কিভাবে? একটু চমকে গিয়ে অনিক বলল, ওই গ্রিলে লোহায় কেটে গেছে। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। অঞ্জনবাবুর স্ত্রী আর পুত্রবধূর কথার মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল না। কাজের মাসি রমার বয়স 60-এর উপরে। তার একমাত্র মেয়ে থাকে বেহালায়। মাসি এ বাড়িতে বছর 10-এর আছে। রঞ্জনবাবুর ঠিক পাশের ঘরটাতে সে থাকে। তাকে প্রশ্ন করে জানা গেল, গত রাতে
রঞ্জনবাবুর ঘরে নাকি কাঁচের গ্লাস ভাঙার শব্দ শুনেছে, আর শেষ রাতে ভারী কিছুর শব্দও শুনেছে। ঠিক কোন কোন সময় শব্দ দুটো শুনেছেন বলুন তো? সময় ঠিক বলতে পারবো না, তবে কাঁচ ভাঙার শব্দটা পেয়েছি রাত 12টা নাগাদ, আর ভারী আওয়াজটা পেলাম 4টের পরে। সময়গুলো বুঝলেন কি করে? এদিন বিছানায় শুতে শুতে 11:30টা বেজে যায়, তারও প্রায় 8 ঘন্টা পরে কাঁচ ভাঙার শব্দ হয়। আর অনেক দাদাবাবু 4টের সময় বেরিয়ে যাওয়ার পরে ভারী আওয়াজটা শোনা যায়। ও ভোরবেলা হাঁটতে যায় তো। ঠিক আছে, যেতে পারেন এখন, প্রয়োজন হলে আবার ডাকবো। আর কয়েকটা দিন আপনারা দূরে কোথাও যাবেন না, হ্যাঁ? বলে প্রথামাফিক রঞ্জনবাবুর ঘর সিল করে আমরা চলে আসতে উদ্যত হয়েছি। এমন সময় গনু আমাদের ডাকলো। সাহেব, একটা কথা ছিল, যদি অভয় দেন তাহলে বলতে পারি। না না, নির্ভয়ে বলতে পারেন। কাল রাতে ওই ছোটবাবু রঞ্জনবাবুর হাতে এক পাতা কিসের যেন ওষুধ দিয়ে এসেছে সাহেব। আমি নিজে দেখেছি সাহেব। ছোট দাদাবাবু মানে? অঞ্জনবাবু। এ কথা আগে বলেননি কেন? ওষুধের কথা তো সাহেব আগে ওঠেইনি। ঠিক আছে, এই কথাটা গোপন রাখবেন। ফেরার সময় প্রতাপ সারা রাস্তায় একটাও কথা বলল না। আমি ওকে ঘাঁটালাম না। এখন জ্যৈষ্ঠ মাস, বেজায় গরম, এক ফোঁটা বৃষ্টিও পড়ল না এখনো। বাড়ি ফিরে প্রতাপ বাথরুমে ঢুকল। আমি জানি ও সহজে বেরোবে না, অগত্যা আমিও দোতলায় বাথরুমে ঢুকলাম। রাতে খেতে বসে প্রতাপ মুখ খুলল। কেসটা ভীষণ জটিল হয়ে যাচ্ছে জামাইবাবু, পড়াশোনা নষ্ট হচ্ছে খুব। আপনি বরং অন্য কাউকে দেখবার চেষ্টা করুন। এবারের মতো আমায় উদ্ধার করো প্রতাপ। এদের মধ্যে কে যে হত্যাকারী কিছুতেই আইডিয়ায় আনতে পারছি না। আমি উঠলাম, কেসটার ব্যাপারে কালকে জানাবো। গুড নাইট। খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে গেল। আমি জানি ও আমায় নিরাশ করবে না। পরের দিন 7 সকালে মর্নিং ওয়াক থেকে ফিরে দেখি প্রতাপ রেডি হয়ে বেরোচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি হে, 7 সকালে কোথায় চললে? মাছ ধরতে। আমার ফিরতে দেরি হবে জামাইবাবু। ও হ্যাঁ, কেসটার ব্যাপারে আমি সাহায্য করব। শুধু পোস্টমর্টেম রিপোর্টটা আনিয়ে নেবেন, সেই সঙ্গে পেন ড্রাইভে ছবি আর ফিঙ্গারপ্রিন্টগুলো নিতে ভুলবেন না। আর আমার জন্য চিন্তা করতে হবে না। অনেক রাতে প্রতাপ যখন বাড়ি ফিরল তখন ওকে অনেকটাই কাহিল দেখাচ্ছিল। কি হে, মাছ পেলে? আমি জিজ্ঞেস করলাম। ভালো চাল লাগবে জামাইবাবু, আপনাকেই পাঠাতে হবে। হেয়ালি করল প্রতাপ। আমি রিপোর্টটা ওকে দেখালাম। রিপোর্টে চোখ বুলোতেই উজ্জ্বল হয়ে উঠল ওর মুখ। বলল, পারফেক্ট, আমি এটাই গেস করছিলাম। পেন ড্রাইভটা দিন। তাই নাকি? তা তুমি আগে থেকেই বুঝেছিলে? তাহলে খুলে বলো। পেন ড্রাইভটা ওর হাতে দিয়ে আমি বললাম, না, কাল একেবারে বসত বাড়িতে। আমি এখন ল্যাবে কাজ করব, 10টায় বলবো। সবাইকে কাল হাজির থাকতে বলে দিন। আর একটা কাজ, এই লোকটাকে পিক আপ করতে হবে, পারলে ইমিডিয়েটলি। সকাল 11টা। বসাক বাড়িতে আজ অনেক আত্মীয় প্রতিবেশীর ভিড়। আমাদের সঙ্গে লোকাল থানার পুলিশও রয়েছে। বাড়ির সকল সদস্যকে রঞ্জনবাবুর ঘরে ঢুকিয়ে আমি, প্রতাপ এবং লোকাল থানার আইসি ঘরের ভেতর বসলাম। বাইরে আর্মড পুলিশ। রমা মাসি আমাদের চা করে দিয়েছে। তাহলে আমরা শুরু করছি। রঞ্জনবাবু পরশুদিন মারা গেছেন। কখন এবং কিভাবে, আততায়ী বা কে,
এই সব প্রশ্ন আমাদের সকলের মনে। আমরা সকলেই চাই আততায়ী ধরা পড়ুক। কি আপনারা সহমত তো? গৌরচন্দ্রিকা করল প্রতাপ। সকলে শুকনো মুখে স্বীকৃতি জানাল। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী রঞ্জনবাবু মারা যান রাত 12:10। একসঙ্গে অনেকগুলো ঘুমের বড়ি সেবনে তার মৃত্যু ঘটে। রহস্যময় কণ্ঠে প্রতাপ বলল। স্তব্ধ ঘরে শুধু মাথার উপর ঘূর্ণায়মান ফ্যানের শব্দ। প্রতাপ আবার শুরু করল। গত পরশুদিন মা মেডিকেল থেকে 2 পাতা ঘুমের ওষুধ কিনে এনে অঞ্জনবাবুর হাতে দেন অনিকবাবু। 1 পাতা নিজের কাছেই রেখে বাকি পাতাটা উনি দেন দাদার ঘরে। না না, আমি দাদাকে ঘুমের বড়ি খাওয়াইনি, উনি আমার কাছে চেয়েছিলেন। বেশ কিছুদিন ধরে ও রাতে ঘুম আসছিল না। তখন যদি জানতাম দাদা এই কাজটা করবে, আমি আমি কখনোই দিতাম না। কান্নায় ভেঙে পড়লেন অঞ্জনবাবু। এটা সুইসাইড নাকি মার্ডার সেটা তো আমি একবারও বলিনি, কিন্তু সেদিন যখন আর 1 পাতা ঘুমের ওষুধের কথা জিজ্ঞাসা করলাম তখন আপনি মিথ্যে কথা বললেন কেন? ওটা আমি ভয়ে বলেছি। আমার আমার ভুল হয়ে গেছে। বাই দ্য ওয়ে, রাত 12টার পরে রমামাসি গ্লাস ভাঙার শব্দ পান। আমি ধরে নিচ্ছি সেই সময় জলটা তিনি খেয়েছিলেন এবং জলে 10টা ঘুমের ওষুধ মেশানো ছিল। জল খাবার পর গ্লাসটা কোনোভাবে পড়ে গিয়ে ভেঙে যায়, কিন্তু ঘরে একটা মাত্র ছোট্ট কাচের টুকরোই কেন পাওয়া গেল? বাকি কাজ কোথায় গেল তাহলে? এটা নিয়ে আমার মনে সন্দেহ জাগল। ঘরের পেছন থেকে ঘুমের ওষুধের 1টা পাতা আর ভাঙা গ্লাসের টুকরোগুলো আমি আবিষ্কার করলাম। এখানে মজার কথা, কাচের গায়ে সামান্য রক্তের দাগ লেগেছিল। অনিকবাবু, আপনার আঙুলের কেটে যাওয়া দাগটা একটু দেখাবেন প্লিজ। গ্লাসে 3 জনের হাতের ছাপ মিলেছে। রঞ্জনবাবু, রমা মাসি এবং অনিকবাবু আপনার। বিশ্বাস করুন, আমি এই কাজ করিনি। যেটাকে আমি ভীষণ ভালোবাসতাম। কাঁদতে লাগলো অনেক। আপনি তোর ঘরে গিয়েছিলেন মর্নিং ওয়াকে বেরোনোর সময়, তাই তো নাকি? হ্যাঁ, জ্যাঠার ঘরে পেন্সিল ব্যাটারির টর্চটা আনতে গিয়েছিলাম। এই সময় দেখি গ্লাসটা ভেঙে পড়ে আছে, তাই কুড়িয়ে ফেলতে গিয়ে হাত কেটে গিয়েছিল। তাহলে সেদিন গ্রিলে কেটেছে বললেন কেন? ভয়ে, বিশ্বাস করুন আমি ভয়ে বলেছিলাম। অনেকের গলায় প্রবল আকুতি। রমা মাসি ওর জলে বড়ি মিশায়নি, কারণ প্রতিদিনের মতো সেদিনও জলের বোতল আর গ্লাস রান্নাঘরে রমা মাসির হাত থেকে রঞ্জনবাবুই নিয়েছিলেন। বোতলের জল পরীক্ষা করেও কিছুই মেলেনি। অনেক একদম ভেঙে পড়েছে দেখে প্রতাপ বলল, অনিকবাবুকে আমি সন্দেহের তালিকায় রাখতাম যদি না রঞ্জনবাবুর ডায়েরিটা আমার হাতে আসতো। সকলে কৌতূহলী দৃষ্টি নিয়ে প্রতাপের দিকে তাকালো। ঘুমের ওষুধে যদি দাদার মৃত্যু ঘটে, তাহলে মাথাটা থেতলে গেল কি করে? এই সাবলেই রঞ্জনবাবুর মাথায় আঘাত করা হয়েছে। গনুদা, দেখুন তো এটা চিনতে পারছেন কিনা? আমি মারিনি সাহেব, আমি মারিনি। আপনি মেরেছেন আমি তো একবারও বলিনি, কিন্তু সাবলের গায়ে আপনার হাতের ছাপ মিলেছে। বারান্দায় পড়ে থাকতে দেখে ওটা আমি কল ঘরে রেখে দিয়ে এসেছিলাম। রক্তের দাগ ধোবে বলে, তাই তো? হ্যাঁ, তাহলে এই কথাটা সেদিন বললে না কেন? রক্তের দাগ দেখে ধুতে গিয়ে কি মনে হলো, দেখলাম বড় দাদাবাবু মরে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে আমি ছোট দাদাবাবুকে খবর দিলাম। সেদিন ভয় আর এই সাবলের কথা বলতে পারিনি। এক্স্যাক্টলি, রঞ্জনবাবু মারা গেছেন রাত 12টার আশেপাশে, আর মৃত রঞ্জনবাবুর মাথায় সাবলের আঘাত করা হয়েছে ভোর 4টের পরে, অনেকবাবু হাঁটতে চলে যাবার পর। আর সেই আওয়াজটাই রমামাসি শুনতে পেয়েছিলেন। আঘাতটা তাহলে কে করলো? আরও একটা হাতের ছাপ মিলেছে সাবলের গায়ে। কায়াহীন কাঞ্চন কোথা পাবি হায়, রাশি রাশি বইগুলো খুঁজে দেখ তাই। রঞ্জনবাবু তার ডায়েরিতে এই ছড়াটা লিখেছেন। ডায়েরি লেখার অভ্যেস ছিল রঞ্জনবাবুর। ওর বিছানার পাশে এই ডায়েরিটা পেয়েছিলাম, আমি পুরোটা পড়েছি। আমার বৌদির নাম ছিল কাঞ্চনমালা, হয়তো সে কথাই। অঞ্জনবাবু বললেন,
বছর 20 আগে ক্যান্সারে কাঞ্চনমালা দেবীর মৃত্যু নিঃসন্দেহে একটি বড় আঘাত, কিন্তু আরও বিস্ময়কর ঘটনা লুকিয়ে আছে ওর জীবনে। একটা বিদেশি ডেসপ্যাচের জাহাজে কাজ করতেন রঞ্জন মোশাক। প্রায় বছর 20 আগে কাজ ছেড়ে দিয়ে তিনি পাকাপাকিভাবে বাড়িতে চলে আসেন। সঙ্গে নিয়ে আসেন প্রচুর সোনার বিস্কুট, বর্তমানে যার বাজার দর প্রায় কয়েক কোটি তো হবেই। এক কথায় সোনাগুলো তিনি চুরি করে আনেন, কিন্তু সোনা তিনি ভোগ করতে পারলেন না। বাড়ি ফিরে আসার কিছুদিন পরেই কাঞ্চন দেবীর ক্যান্সার ধরা পড়ল। চিকিৎসায় তিনি ত্রুটি করেননি, কিন্তু মাত্র 6 মাসের মধ্যেই কাঞ্চন দেবী মারা গেলেন। এর ভেতরেও একটা ঘটনা ঘটেছে। রঞ্জনবাবুর সোনা সরানোর ঘটনা ওই জাহাজেরই একজন দেখে ফেলেছিল। রঞ্জনবাবু তাকে অর্ধেক শেয়ার দেওয়ার আশ্বাস দিয়েও কথা রাখেনি। সে অনেক খুঁজে খুঁজে রঞ্জনবাবুকে খুঁজে বার করে এবং ব্ল্যাকমেল করতে থাকে কন্টিনিউয়াসলি। মান সম্মানের ভয়ে কাউকে কিছুই বলতে পারেনি রঞ্জনবাবু। মাসে মাসে সেই ব্যক্তির ঠিকানায় মোটা টাকা মানি অর্ডার করে গেছেন তিনি। দিনের পর দিন লোকটার চাহিদা বেড়ে গেছে। গত 2 মাস মানি অর্ডার করেননি তিনি, ফলে লোকটা তাকে হুমকি দেয়, ফোন করে। জানাজানি হওয়ার ভয়ে প্রবল মানসিক দ্বন্দ্বে এক পাতা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ তিনি বেছে নেন এবং ডায়েরিতে তিনি সুইসাইড নোটে পরিষ্কারভাবে তা লিখে গেছেন। ঘরের ভেতর সবাই এক লাফে উঠে দাঁড়ায়। লোকটা কদিন ধরে আশেপাশে ঘুরছে। গত পরশুদিন ভোরবেলা অনিকবাবু মর্নিং ওয়াকে বেরিয়ে যাওয়ার পর গ্রিল খোলা পেয়ে তিনি এ বাড়িতে ঢোকেন। তারপর সিঁড়ির ঘর থেকে শাবলখানা নিয়ে রঞ্জনবাবুর ঘরে ঢোকে। রঞ্জনবাবু তখন অলরেডি মৃত, সেটা ছিল তার অজানা। রঞ্জনবাবুকে কয়েকবার ধাক্কা দেয়, সাড়া না পেয়ে খোলা আলমারি তছনছ করে। কিচ্ছু না পেয়ে শেষে ফিরে যাওয়ার সময় শাবল দিয়ে প্রবল জোরে আঘাত করে মৃত রঞ্জনবাবুর মাথায়। তারপর শাবলটা বারান্দায় ফেলে রেখে চলে যায়। রমামাসি সেই শব্দই শুনেছিল, আর শাবলের গায়ে দ্বিতীয় হাতের ছাপটা সেই আগন্তুকেরই। তাহলে তাহলে সেই লোকটার কোনো হদিশ? ভেরি সিম্পল, মানি অর্ডারের রিসিপ্টের ঠিকানা দেখে আমি খোঁজ নিয়েছি। তিনি রঞ্জনবাবুর ভূতপূর্ব কলিগ বারুইপুরের রমেশ ঘোষাল। পুলিশ অলরেডি গতকাল বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে। জামাইবাবু, প্রতাপ আমাকে ইঙ্গিত করতেই আমি একজন কনস্টেবলকে ইশারায় গাড়ির ভেতরে বসে থাকা রমেশকে নামিয়ে আনতে বললাম। সবাইকে বিমর্ষ, বিস্ময়, বিমূঢ় করে দিয়ে মাথা নিচু করে ঘরে ঢুকলো কাঁচা পাকা চুল বিশিষ্ট মাঝবয়সী রমেশ। তারপর রমেশবাবু, সোনা মিলল না তো? দাদার এত কথা আমরা কখনো ঘুণাক্ষরও জানতে পারিনি। একে ফাঁসিতে দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা ওনাকে কোনোদিন বোঝারই চেষ্টা করেননি। কিন্তু যে জিনিসটার জন্য আমরা দাদাকে হারালাম তার কোনো খোঁজ নেই প্রতাপ বাবু। কায়াহীন কাঞ্চন কোথা পাবি হায়, রাশি রাশি বইগুলো খুঁজে দেখো তাই। প্রতাপ, আমাদের আর অন্ধকারে রেখো না। কেউ বুঝতে পারলেন না তো? রঞ্জনবাবু তার সমস্ত সোনার অর্ধেক দিয়ে গেছেন ভাইপো অনেকবাবুকে। বাকি অংশ কোনো অনাথ আশ্রমে দান করার ইচ্ছা প্রকাশ করেছেন। অঞ্জনবাবুর হাতে ডায়েরিটা তুলে দিল প্রতাপ। কিন্তু সোনাগুলো কোথায়? অঞ্জনবাবু জিজ্ঞেস করলেন। এখনো বুঝতে পারেননি? বইগুলো খুলে দেখুন, প্রতিটা বইয়ের রেক্সিনের নিচে লুকানো আছে পাতলা চাদরের মতো কায়াহীন কাঞ্চন। বাড়িতে নিয়ে যাওয়া বইটার রেক্সিন খুলে ঘর ভর্তি লোকের চোখের সামনে মেলে ধরল প্রতাপ। কাল্পনিকের গল্প কল্পনার সৃষ্টি, কিন্তু পাইরেসি
সেটাও একটা গল্প, কিন্তু তার শেষটা জেলের মধ্যে। রেসপেক্ট ক্রিয়েশন, ডোন্ট সাপোর্ট পাইরেসি।